আমি যখন শাশুড়ির বাসার ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম তখন আমার ননদ ঠিক আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছিল। সে তখনও জানত না তার স্বামী তাকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছে শুধু সন্তান হবে বলে। পুরো পরিবার মিলে বিষয়টা তার কাছ থেকে গোপন রেখেছিল। আর আমি ইচ্ছা করে এই কথাটা ছুড়ে দিয়েছিলাম। আচ্ছা দুলাভাই, আপনার নতুন বউ এখন কয় মাসের প্রেগনেন্ট? মুহূর্তের মধ্যে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই এমনভাবে একে অপরের দিকে তাকালো যেন কেউ হঠাৎ বাড়ির মাঝখানে বোমা ফাটিয়ে দিয়েছে। ননদ খেয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, নতুন বউ মানে? তুমি কি বলছো গধূলি? আমার তো এসব সমস্যা আছে, তুমি তো জানো। আমি ঠোঁট বাঁকিয়ে ওর দিকে তাকালাম। আমি তোমার কথা বলছি না আপু, আমি তো তোমার স্বামীর দ্বিতীয় বউয়ের কথা বলছি। আরে তুমি জানো না নাকি কি ধুমধাম করে না বিয়েটা হয়েছে? কথাটা শেষ হতেই পুরো ঘরের বাতাস জমে গেল। খেয়ার হাতে থাকা কাঁচের প্লেটটা ধীরে ধীরে কাঁপতে লাগলো। তারপর আচমকা সেটা হাত ফসকে মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। শব্দটা এমন ছিল যেন কারো বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেছে। খেয়া স্থির চোখে তার স্বামী ওয়াসিফের দিকে তাকিয়ে রইল। চোখ দুটো কাঁপছিল। সে শুধু একটা মিথ্যা খুঁজছিল, একটা অস্বীকার, একটা শব্দ যেটা শুনে সে নিজেকে বুঝাতে পারবে সব ভুল। কিন্তু ওয়াসিফ মাথা নিচু করে বসে রইল। তার আঙুলগুলো টেবিল ক্লথ শক্ত করে চেপেছিল। কপালে রগ ফুলে উঠেছে, অথচ মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। খোয়ার ঠোঁট কাঁপছিল। ওয়াসিফ, ও কি বলছে? তুমি কোনো কথা বলছো না কেন? কার বিয়ে? কার বাচ্চা? শাশুড়ি আমতা আমতা করে বললেন, এইসব কথা এখন বলার কি দরকার ছিল গধূলি? মাথা খারাপ নাকি তোমার? কিন্তু খেয়া তখন আর কারো কথা শুনছিল না। শুধু ও তার স্বামীর দিকে তাকিয়েছিল, যে মানুষটার জন্য সে নিজের চাকরি ছেড়ে দিয়েছিল, নিজের স্বপ্নগুলো মেরে ফেলেছিল, শাশুড়ির সব অপমান মুখ বুজে সহ্য করেছিল, কারণ সে স্বামীকে ভালোবাসত, ভীষণ ভালোবাসত। আর আমি ওকে ভাঙতে দেখছিলাম। আর ভেতরে ভেতরে অদ্ভুত এক শান্তি পাচ্ছিলাম, কারণ এই বাড়িতে সবসময় খেয়াকেই সবার সামনে আদর্শ বউ হিসেবে দেখানো হতো। খেয়ার মতো হও, খেয়ার মতো সংসার সামলাও, খেয়ার মতো শাশুড়িকে সম্মান করো। আমার স্বামী রাশেদও প্রতিদিন আমাকে খেয়ার সাথে তুলনা করত। আমি একটু দেরিতে ঘুম থেকে উঠলে খেয়াকে দেখো, আমি রান্নায় লবণ কম দিলে খেয়া হলে এমন হতো না। এমনকি একদিন শাশুড়ি সবার সামনে বলেছিলেন, গধূলি বউ হয়ে এসেছে ঠিকই, কিন্তু সংসার করতে শিখতে হলে খেয়ার পা ধুয়ে পানি খেতে হবে। সেদিন থেকে আমি খেয়াকে ঘৃণা করতে শুরু করি। যদিও সত্যি বলতে খেয়া কখনো আমার ক্ষতি করেনি। মেয়েটা শুধু সবাইকে ভালোবেসেছিল। আর সেই ভালোবাসার পুরস্কার হিসেবে আজ সে জানতে পারল তার স্বামী আরেকটা বিয়ে করেছে। খেয়া ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। তার চোখ দিয়ে তখনও পানি পড়ছিল না। কিছু কিছু কষ্ট আছে যেগুলো কান্নার চেয়েও গভীর হয়। হঠাৎ সে ফিসফিস করে বলল, আমার কি দোষ ছিল ওয়াসিফ? ওয়াসিফ এবার মাথা তুলল, গলাটা ভারী। মা চেয়েছিল নাতি, 7 বছর হয়ে গেছে খেয়া, ডাক্তারও তো বলেছে। তাই বলে তুমি আরেকটা বিয়ে করবে? খেয়ার কণ্ঠ এবার ভেঙে গেল। আমাকে একবারও বলার দরকার মনে হলো না? শাশুড়ি এবার বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের আসল পরিচয় মা হওয়া। সংসারে বাচ্চা না থাকলে পুরুষ মানুষ কতদিন ধৈর্য ধরবে? খেয়া যেন বিশ্বাসই করতে পারছিল না। মা, আপনিও জানতেন? শাশুড়ি চোখ ফিরিয়ে নিলেন। সেই মুহূর্তে আমি প্রথমবারের মতো খেয়ার চোখের দিকে ভালো করে তাকালাম। সেখানে শুধু কষ্ট ছিল না, ছিল বিশ্বাসঘাতকতায় মরে যাওয়া একটা মানুষের নিঃশব্দ আর্তনাদ। হঠাৎ খেয়া উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে নিজের হাতের শাখাগুলো খুলে টেবিলের ওপর রাখল। ঘর নিস্তব্ধ। ওয়াসিফ অবাক হয়ে বলল, খেয়া, এসব নাটক করো না। খেয়া এবার প্রথমবারের মতো হেসে উঠল। অদ্ভুত সে হাসি। নাটক? সে মাথা নাড়ালো। নাটক তো তোমরা করেছ 7 বছর ধরে। তারপর আমার দিকে তাকালো। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে ঘৃণা করবে, চিৎকার করবে, কিন্তু না। সে শুধু শান্ত গলায় বলল, ধন্যবাদ গধূলি, তুই না বললে আমি হয়তো সারা জীবন অন্ধই থেকে যেতাম। কথাটা শুনে হঠাৎ আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ আমি তাকে সত্যি জানাইনি তাকে বাঁচানোর জন্য। আমি শুধু তাকে ভাঙতে চেয়েছিলাম। কিন্তু সেই ভাঙা মুখটার দিকে তাকিয়ে কেন যেন আমার নিজের কাছে নিজেকে খুব ছোট লাগতে শুরু করলো। খেয়া সেদিন আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকেনি। শুধু নিজের ছোট্ট একটা ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। শাশুড়ি তখনও গজগজ করছিলেন, এতটুকু বিষয় নিয়ে সংসার ভাঙে? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করতেই পারে। খেয়া কোনো উত্তর দেয়নি। শুধু বের হওয়ার আগে একবার ওয়াসিফের দিকে তাকিয়ে বলেছিল, তুমি আমাকে ঠকিয়েছ, সেটা মেনে নিতে পারবো, কিন্তু তুমি আমাকে বোকা ভেবেছ, এটা কোনোদিন ক্ষমা করব না। তারপর দরজাটা আস্তে করে বন্ধ হয়ে যায়। আর আশ্চর্যের বিষয়, সেদিন প্রথমবারের মতো পুরো বাড়িটাকে ফাঁকা লাগছিল।
খেয়া চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ বদলে গেল। যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত সব সামলাতো, তার অনুপস্থিতি যেন সবাইকে হঠাৎ অসহায় করে দিল। শাশুড়ির ঔষধ সময় মতো কেউ দেয় না, রাশেদের অফিসের কাপড় ইস্ত্রি করা থাকে না, ওয়াসিফের খাবার টেবিলে পড়ে ঠান্ডা হয়ে যায়। আর আমি চুপচাপ সব দেখতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্বস্তি বাড়ছিল। কারণ খেয়া চলে যাওয়ার পরও বাড়িতে শান্তি আসেনি, বরং প্রতিদিন নতুন নতুন ঝামেলা শুরু হলো। ওয়াসিফ প্রায়ই ফোনে কারোর সাথে চিৎকার করত। একদিন গভীর রাতে শুনলাম সে বলছে, আমি বলেছি কিছুদিন অপেক্ষা করতে, এখন বাড়িতে টেনশন চলছে। ওপাশে কি বলা হচ্ছিল জানি না, কিন্তু হঠাৎ সে বিরক্ত হয়ে ফোন কেটে দিল। আমি রান্নাঘরের অন্ধকারে দাঁড়িয়ে সব শুনছিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা কুরিয়ার কোম্পানির মেসেজ এলো, আপনার নামে একটি পার্সেল এসেছে। আমি অবাক হলাম, কারণ আমি কিছু অর্ডার করিনি। পরদিন দুপুরে কুরিয়ার এলো, ছোট্ট একটা বাদামি রঙের বক্স, প্রেরকের নাম লেখা নেই। আমি বক্সটা খুলতেই ভেতর থেকে একটা পেন ড্রাইভ আর একটা খাম বের হলো। খামের ওপরে শুধু লেখা, সত্যিটা জানার অধিকার তোমারও আছে। আমার বুক কেঁপে উঠল। কাঁপা হাতে পেন ড্রাইভটা ল্যাপটপে লাগাতেই একটা ভিডিও চালু হলো। ভিডিওটা দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ওয়াসিফ আর তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু বিষয়টা সেটা ছিল না। ভিডিওতে মেয়েটা কাঁদছিল। তুমি বলেছিলে তুমি ডিভোর্সড, বলেছিলে তোমার বউ সন্তান দিতে পারে না বলে আলাদা হয়ে গেছে। ওয়াসিফ বিরক্ত গলায় বলছিল, আরে এসব নিয়ে এত ড্রামা করো না তো, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। তারপর ভিডিও শেষ অংশে একটা কথা শুনে আমার নিঃশ্বাস আটকে গেল। আর গোথুলির স্বামী রাশেদ, ও যদি সব জেনে যায়? ওয়াসিফ হেসে বলেছিল, রাশেদ কিছু জানবে না, ও নিজের বউকে বিশ্বাস করে না। আমার হাত ঠান্ডা হয়ে গেল, কারণ এই ভিডিও শুধু খেয়াকে নয়, আমাকেও অপমান করছিল। খামের ভেতরে আরেকটা জিনিস ছিল, একটা হাসপাতালের রিপোর্ট, দ্বিতীয় স্ত্রীর প্রেগন্যান্সি রিপোর্ট, আর নিচে ডাক্তারের নোট, পেশেন্ট কনসেপ্ট বিফোর লিগাল ম্যারেজ রেজিস্ট্রেশন। মানে মেয়েটা বিয়ের আগেই প্রেগন্যান্ট ছিল। আমার মাথায় যেন বাজ পড়ল। তাহলে পুরো গল্পটাই মিথ্যা? সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে নয়, এই সম্পর্ক অনেক আগের। হঠাৎ মনে পড়ল, খেয়া একদিন কাঁদতে কাঁদতে বলেছিল ওয়াসিফ কয়েক মাস ধরে রাতে বাসায় ফিরতে চায় না। তখন আমরা সবাই ভেবেছিলাম সে অতিরিক্ত সন্দেহ করছে, কিন্তু সত্যি সত্যি আরো নোংরা ছিল। সে রাতেই আমি খেয়াকে ফোন দিলাম। অনেকক্ষণ রিং হওয়ার পর সে রিসিভ করলো। গলাটা ক্লান্ত। কিছু বলবি? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, তোর সাথে দেখা করতে চাই। খেয়া হালকা হেসে বলল, আমার ভাঙা মুখটা দেখে শান্তি কম পড়েছে? কথাটা শুনে বুকটা ধক করে উঠল, কারণ এটাই সত্যি ছিল। আমি ধীরে বললাম, না, এবার সত্যিটা তোরও জানা দরকার। পরদিন বিকেলে একটা ছোট ক্যাফেতে খেয়ার সামনে বসেছিলাম। মেয়েটাকে চিনতে কষ্ট হচ্ছিল। মাত্র 2 দিনে মানুষ এত বদলে যায়। চোখের নিচে কালি, মুখ শুকনো, তবুও অদ্ভুত শান্ত। আমি ধীরে ধীরে সবকিছু তার সামনে রাখলাম, পেন ড্রাইভ, রিপোর্ট, খাম, সব। ভিডিওটা শেষ হওয়ার পর খেয়া কিছুক্ষণ স্থির বসে রইল। তারপর শুধু আসতে বলল, তাহলে আমি শুধু প্রতারিত না, আমি ব্যবহার হয়েছি। আমি চুপ। খেয়া এবার আমার দিকে তাকালো। জানিস গোথুলি, সবচেয়ে কষ্ট কি? আমি আজও ওয়াসিফকে ঘৃণা করতে পারছি না। তার চোখ ভিজে উঠল। আমি শুধু ভাবছি, একটা মানুষ এত সুন্দর করে অভিনয় কিভাবে করে। আমি প্রথমবারের মতো খেয়ার হাত ধরলাম। এবার তুই কি করবি? খেয়া ধীরে ধীরে চোখের পানি মুছে ফেলল। তারপর ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটল, কিন্তু সেই হাসিতে এবার ভাঙা মেয়ের অসহায়ত্ব ছিল না, ছিল অন্য কিছু। ভয়ঙ্কর শান্ত একটা প্রতিশোধ। ওরা আমাকে বন্ধা বলে অপমান করেছে না? সে ফিসফিস করে বলল, এবার আমি ওদের পুরো বংশের মুখোশ খুলে ফেলব। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। খেয়া ব্যাগ থেকে আরেকটা খাম বের করলো, তারপর আমার দিকে বাড়িয়ে দিল। এটা আজ সকালে কুরিয়ারে এসেছে। আমি খুলতে ভেতর থেকে একটা ডিএনএ রিপোর্ট বের হলো, আর রিপোর্টের নিচে লেখা নামটা দেখে আমার বুক হিম হয়ে গেল। ফাদার ওয়াসিফ রহমান, রেজাল্ট এক্সক্লুডেড। মানে ওয়াসিফ সেই সন্তানের বাবাই না। ক্যাফের টেবিলের ওপরে রাখা ডিএনএ রিপোর্টটার দিকে আমি স্থির চোখে তাকিয়েছিলাম। চারপাশে মানুষজনের শব্দ হচ্ছিল, কফির কাপের টুংটাং, হালকা গান, কিন্তু আমার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুকনো গলায় বললাম, মানে বাচ্চাটা ওয়াসিফের না? খেয়া ধীরে মাথা নাড়ল। তার চোখে এবার কান্না ছিল না, ছিল দীর্ঘদিনের প্রতারণা, বুঝে যাওয়া একজন মানুষের ভয়ঙ্কর স্থিরতা। যে মেয়েটাকে বিয়ে করেছে তার আগেও সম্পর্ক ছিল, আর সেটা ওয়াসিফ জানত না। আমি হতভম্ব হয়ে বললাম, তুই এসব জানলি কিভাবে? খেয়া ব্যাগ থেকে ফোন বের করলো। স্ক্রিনে একটা মেয়ের ছবি, চোখ লাল, মুখে আতঙ্ক। ও নিজেই আমাকে খুঁজে বের করেছে। আমি চমকে উঠলাম। দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ, নাম তানহা।
খেয়া ধীরে ধীরে বলতে লাগলো, তানহা প্রথমে কিছুই জানত না। ওয়াসিফ তাকে বলেছিল সে ডিভোর্সড, একটা ব্যর্থ বিয়ে থেকে বের হয়ে এসেছে, সন্তান না হওয়ার কারণে নাকি সংসার ভেঙেছে। আর তানহা, সে তখন নিজের আগের সম্পর্ক নিয়ে বিপদে ছিল। তার প্রাক্তন প্রেমিক বিয়ের কথা বলে সম্পর্ক করেছিল, তারপর প্রেগনেন্ট হওয়ার খবর শুনে পালিয়ে যায়। ঠিক তখনই ওয়াসিফ তার জীবনে আসে। আমি তোমাকে বাঁচাবো, এই একটা কথায় তানহা বিশ্বাস করে ফেলেছিল। খেয়া ফিসফিস করে বলল, ওয়াসিফ আসলে বাচ্চা না, একটা সম্পূর্ণ পরিবার চাইছিল, সমাজের সামনে নিজেকে পারফেক্ট দেখাতে। আমার বুকটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, কারণ হঠাৎ বুঝতে পারছিলাম এই বাড়ির সবাই শুধু একটা অভিনয় করছিল, ভালোবাসার অভিনয়, সম্মানের অভিনয়, সংসারের অভিনয়। 3 দিন পর বাড়িতে হঠাৎ সবাইকে ডাকা হলো। শাশুড়ি ভেবেছিলেন হয়তো খেয়া ফিরে আসতে চায়। ড্রয়িং রুমে সবাই বসেছিল। রাশেদ বিরক্ত মুখে ফোন দেখছিল। ওয়াসিফ সিগারেটের পর সিগারেট ধরাচ্ছিল। শাশুড়ি মুখ গম্ভীর করে বসেছিলেন। ঠিক তখন দরজাটা খুলে গেল। খেয়া ঢুকল। সাদা একটা সাধারণ শাড়ি, চোখে কোনো কাজল নেই, কিন্তু আজ তাকে দুর্বল লাগছিল না। তার পেছনে আরেকজন ঢুকল, তানহা। মেয়েটাকে দেখে ওয়াসিফ হঠাৎ দাঁড়িয়ে গেল। তুমি এখানে কেন? তানহার চোখে ঘৃণা জমেছিল, কারণ আজ আর কাউকে মিথ্যা বলতে দেব না। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। শাশুড়ি চিৎকার করে উঠলেন, এই মেয়েকে এখানে কে এনেছে? খেয়া শান্ত গলায় বলল, আমি। তারপর টেবিলের ওপর একটা ফাইল রাখল, ডিএনএ রিপোর্ট। ওয়াসিফ সেটা খুলতেই মুখের রং বদলে গেল। এগুলো কি বাজে কথা! তানহা এবার কেঁদে ফেলল। তুমি আমাকে বলেছিলে তুমি একা, বলেছিলে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে গেছে, তুমি আমাকে ব্যবহার করেছ। ওয়াসিফ গর্জে উঠল, চুপ করো। কিন্তু এবার প্রথমবারের মতো খেয়া চিৎকার করল, না, আজ তুমি চুপ থাকবে। পুরো ঘর থমকে গেল। এবার খেয়ার কণ্ঠ কাঁপছিল, কিন্তু প্রতিটা শব্দ ধারালো ছিল। 7 বছর আমি তোমাদের জন্য নিজেকে শেষ করেছি, ডাক্তার দেখিয়েছি, অপমান সহ্য করেছি, আর তোমরা আমাকে বন্ধা বলে বিচার করেছ। সে শাশুড়ির দিকে তাকালো। মা, একটা কথাও কি কোনোদিন জিজ্ঞাসা করেছেন সমস্যা সত্যি আমার ছিল কিনা? শাশুড়ি কিছু বলতে গিয়েও থেমে গেলেন, কারণ ঠিক তখনই খেয়া আরেকটা রিপোর্ট বের করল। পুরো ঘর নিস্তব্ধ। ওয়াসিফ রিপোর্টটা দেখে কেঁপে উঠল। পুরুষ বন্ধাত্ব পরীক্ষা। রিপোর্টের নিচে স্পষ্ট লেখা, লো প্রবাবিলিটি অফ ন্যাচারাল কনসেপশন। আমার পাশ থেকে রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার শব্দ পেলাম। শাশুড়ি তোতলাতে লাগলেন, এটা এটা মিথ্যা। খেয়া হেসে উঠল, ভাঙা না, তীক্ষ্ণ একটা হাসি। মিথ্যা? 7 বছর আগে ডাক্তার আমাকে সত্যিটা বলেছিলেন। সমস্যা আমার না, ওয়াসিফের। ওয়াসিফ গর্জে উঠল, তাহলে তুমি কাউকে বলনি কেন? খেয়ার চোখ ভিজে উঠল এবার, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। এক মুহূর্ত পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমি দেখলাম ওয়াসিফের মুখের সব অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ছে। খেয়া ধীরে বলল, আমি চেয়েছিলাম তুমি ছোট না হয়ে যাও, সমাজ তোমাকে অপমান না করুক, তাই সব দোষ নিজের উপর নিয়েছিলাম। তারপর সে মাথা নাড়ালো। আর তুমি সেই ভালোবাসাকে ব্যবহার করলে। তানহা কাঁদছিল, শাশুড়ি স্তব্ধ। রাশেদ মাথা নিচু করে বসে আছে। আর আমি প্রথমবারের মতো খেয়াকে দেখে হিংসা না, সম্মান অনুভব করলাম। সেদিনের পর সবকিছু খুব দ্রুত বদলে গেল। তানহা ওয়াসিফের বিরুদ্ধে প্রতারণার মামলা করল। ওয়াসিফের অফিসেও বিষয়টা ছড়িয়ে পড়ল। তার ভদ্র পারফেক্ট ফ্যামিলি ম্যান মুখোশটা 1 সপ্তাহে ভেঙে চুরমার হয়ে গেল। শাশুড়ি কয়েকদিন কারোর সাথে কথা বলেননি। আর রাশেদ এক রাতে হঠাৎ আমার পাশে এসে বসে বলেছিল, আমি কখনো বুঝিনি তোমার উপর কতটা অন্যায় করেছে। আমি কিছু বলিনি, কারণ কিছু সম্পর্ক ক্ষমা পেলেও আগের জায়গায় আর ফেরে না। 6 মাস পর আমি এক বিকেলে একটা ছোট্ট বুক ক্যাফের সামনে দাঁড়িয়েছিলাম। ভেতরে ঢুকতেই খেয়াকে দেখলাম। সে হাসছিল, অনেকদিন পর সত্যিকারের হাসি। তার সামনে কয়েকজন নারী বসেছিল। খেয়া এখন একটা সাপোর্ট গ্রুপ চালায়, যেসব নারী প্রতারণা আর মানসিক নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো। গধূলি? আমি হালকা হেসে বললাম, তুই বদলে গেছিস। খেয়া জানলার বাইরে তাকালো। বিকেলের রোদ তার মুখে পড়ছিল। না, আমি শুধু এবার নিজেকে বেছে নিয়েছি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমাকে ক্ষমা করতে পেরেছিস? খেয়া আমার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, তুই আমাকে আঘাত দিতে গিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছিলি। কিছু সত্যি খুব নিষ্ঠুর হয়, কিন্তু দরকারি। আমার চোখ ভিজে উঠল। খেয়া হালকা হেসে বলল, আমরা দুজনেই ওই বাড়িতে নিজেদের হারিয়ে ফেলেছিলাম গধূলি। পার্থক্য শুধু আমি ভালোবাসতে গিয়ে হারিয়েছিলাম, আর তুই তুলনা সহ্য করতে করতে। তারপর সে কফির কাপটা হাতে তুলে নিল। বাইরে তখন সন্ধ্যা নামছে, শহরের আলো একে একে জ্বলছে। আর আমার হঠাৎ মনে হলো, কিছু সম্পর্ক শেষ হয়ে যায় ধ্বংসের মাধ্যমে না, সত্যিটা প্রকাশ পাওয়ার মাধ্যমে। কারণ মিথ্যার উপর দাঁড়ানো সংসার যত সুন্দরী হোক, ভেতরে ভেতরে একদিন ঠিকই ভেঙে পড়ে। আর কিছু নারী ভাঙার পরই প্রথমবার নিজের আসল শক্তিটা খুঁজে পায়।